আমরা যদি আলোচনা শুরু করি সিরাজুল ইসলাম, সেটি হচ্ছে আমরা জানি যে রাজনীতির আলোচনার আগে যেভাবে পাহাড় ধস হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে এবং একই সাথে সেখানে পাহাড়ে যে মানুষগুলো বসবাস করেন তারা কোনোভাবেই তাদের জায়গা ছেড়ে যেতে চান না, প্রাণের ঝুঁকি থাকার পরেও। এটি আসলে প্রতি বছরেরই একটি চিত্র, কোনোভাবেই আসলে এটি কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এবছরও তার ব্যতিক্রম কিন্তু হয়নি। কিন্তু যেটি আসলে জানবার কারণ, যারা শেল্টার হোমে যান তাদের প্রধান বক্তব্যই থাকেন যে আমি যে বাড়িঘরটি রেখে যাচ্ছি সেটা নিরাপত্তা আসলে কে দেবে, কারণ বেশিরভাগ সময় সে দেখে যে তাদের বাড়িঘরগুলো থাকে না, জায়গা দখল হয়ে যায়, এরকম একটি বিষয়। আর যেই শেল্টার হোমে তারা থাকেন সেখানে সুযোগ সুবিধাগুলো একেবারেই নেই, এর জন্য তারা যেতে চান না, প্রাণের ঝুঁকি নিয়েও তারা থেকে যান। এই বাস্তবতায় আসলে আমাদের কি করলে পরে পরিবর্তন আদৌ আমরা আসলে করতে পারব? ধন্যবাদ আপনাকে তানিয়াপা, ধন্যবাদ সহ আলোচক জনাব মোস্তাফিজুর রহমান বাবুল ভাই, অনলাইনে যিনি যুক্ত আছেন জামাতের এমপি মার্জিয়া মুমতাজ, এছাড়া দর্শক শ্রোতা সবাইকেই শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের সাথে যারা কলা কুশলীতে রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা। যে প্রসঙ্গটা আমাদের আজকের আলোচনায় আসলো সেখানে আপনি নিজেই বলে ফেলেছেন যে প্রতি বছরেরই চিত্র এটি, এবং পরবর্তীতে যে সমস্যাটা বলেছেন, দুটো সমস্যা, যে শেল্টারে যে নেওয়া হয় সেখানে যেমন সুযোগ সুবিধা থাকে না, তেমনি যে ঘর বাড়ি ছেড়ে যাবে সেই ঘর বাড়ির নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে। এই দুটো সংকটই বড় সংকট। এবং যে আশ্রয় কেন্দ্রে নেওয়ার আগে যদি তার বাড়ির ঘর দরজার তার সহায় সম্পত্তি মাল সামানা যা থাকে এইগুলো যদি নিরাপত্তা নিশ্চিত করা যেত, যে বাড়ি ছেড়ে যাচ্ছে যে সেই বাড়িতে যা যা রেখে গিয়েছিল, যদি পাহাড় ধসে বাড়িটা ধ্বংস হয়ে না যায় তাহলে যা যা ছিল তাই যদি সব অক্ষত থাকার গ্যারান্টি থাকতো, তাহলে কিন্তু মানুষ নিরাপত্তা পাওয়ার পরে অবশ্যই শেল্টারে যেত। এইখানে ধরুন শেল্টার নিয়ে মানুষ ঠিক এইভাবেই ভাবতো তখন, যে শেল্টারে যাচ্ছি 1-2 দিন বা 10 ঘন্টা 20 ঘন্টার জন্য, খুব একদম লং টাইমের জন্য তো না। সেক্ষেত্রে ওখানে আর কতই বা সুযোগ সুবিধা চাইবো, মোটামুটি দিন পার করলেই হলো, সিচুয়েশন বেটার হলে তো চলে আসবো। কিন্তু ঘর বাড়ির যে সমস্ত জিনিসপত্র সহায় সম্পত্তি যা থেকে গেল, ওইগুলোর নিরাপত্তা যখন না থাকে তখন তো আর সে যেতে চাইবে না, তাতে তার প্রাণ যদি চলেও যায়। কারণ সহায় সম্পত্তি তো তার নিরাপত্তা, তার জীবন জীবিকা, তার সমস্ত পরিবারের নিরাপত্তা, ভবিষ্যৎ, এই সমস্তর জন্যই তো করে। সেইটাই যদি না থাকে তাহলে আর কি হবে, তখন জীবনটাকেই তুচ্ছ মনে করে। এই যে ঘর বাড়ির নিরাপত্তা, এই জায়গাটা আমাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার। এই নজর দেওয়াটার কাজ যারা করতে পারে সেটা হচ্ছে যে পুলিশ, তারপরে কমিউনিটি পুলিশ যদি থাকে, গ্রামের যদি কমিউনিটি থাকে নিশ্চয়ই থাকা উচিত, থাকতে হয়। এরপরে পাহাড়ের যেহেতু ব্যাপার, সেখানে সেনাবাহিনীর একটা ব্যাপার আছে, কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষে কতজন সদস্য পাহাড়ে নিরাপদ থাকে এবং তারা কতটুকু নিরাপত্তা দিতে পারে। বাট সাকুল্যের যেভাবে হোক এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই নিরাপত্তা নিশ্চিত না করা গেলে এটা সম্ভব না। এই জায়গাটাই কি করলে ভালো হয় এটা নিয়ে যথেষ্ট নিশ্চয়ই গবেষণা আছে, অথবা গবেষণা করা যায় অবশ্যই। এই জায়গায় আমরা ফিরবো আলোচনা। তবে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে আজকের দিনের সর্বশেষ খবরাখবর আসলে জেনে আসি। প্রণবেশ, সর্বশেষ চট্টগ্রামের এই পাহাড় ধসের খবর যদি আমাদেরকে একটু বলেন আপনি আমাদের। চট্টগ্রামে এই পর্যন্ত 2 জন নিহত হয়েছে, 2 জনই শিশু। চট্টগ্রামের মেয়র গলিতে একটি গতকাল ভূমিধসে একজন শিশু মারা গিয়েছিল, আর জঙ্গল সলিমপুরে একজন শিশু মারা গেছে। তবে এখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন তারা অনেকগুলো আশ্রয় কেন্দ্র খুলেছে এবং মাইকিং করা হচ্ছে। তাদেরকে বারবার বলা হচ্ছে যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে সরে যাওয়ার জন্য, আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য। এবং সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন এখানে যারা আসবেন আশ্রয় কেন্দ্রে, লালখান বাজার সিটি কর্পোরেশন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে মতির জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আকবর শাহ এলাকা, 1 নং ঝিল, 2 নম্বর ঝিল, এইসব এলাকায় তারা আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে স্কুল এবং মাদ্রাসা যেগুলো আছে সেগুলোকেও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে খুব বেশি যে মানুষ আসছে তা নয়। গতকাল রাত্রে অনেককে নিয়ে আসা হয়েছিল। চট্টগ্রাম জেলা প্রশাসক নিজে খাবার সেখানে ডিস্ট্রিবিউট করেছেন। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন যারা আশ্রয় কেন্দ্রে আসবেন তাদের সকলকেই
সিটি কর্পোরেশন শুকনো খাবার, পানি এগুলো দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা গরিব মানুষ তারা যতই ঝড় ঝঞ্ঝা পাহাড় ধস থাকুক না কেন সেই সংখ্যাকে তারা মাথায় নেয় না। তারা মনে করে তাদের যে সহায় সম্বল অল্প কিছু আছে সেগুলো যদি তারা ছেড়ে আসে, চোর ডাকাত সেগুলো নিয়ে যাবে, ফলে তারা সেগুলো ছেড়ে আসতে চায় না। এটা হচ্ছে বাস্তবতা। এর আগেও আমরা দেখেছি, যদিও এবছর হয়নি, বিভিন্ন সময় বর্ষার আগে তাদেরকে উচ্ছেদ করা হয়। সেখানে পাহাড়ের এইসব ঝুঁকিপূর্ণ যে বাসস্থান রয়েছে সেগুলো আসলে বিভিন্ন জন ভাড়া দেয় তাদের কাছে, যদিও এগুলো সরকারি, বেশিরভাগ সরকারি জায়গা, ওয়াসা রেলওয়ের জায়গা, রেলওয়ের পাহাড়। তারপরে সেখানে বিভিন্ন জন সেগুলো দখল করে ভাড়া দেয় নিম্ন আয়ের মানুষকে। আর এগুলো নিম্ন আয়ের মানুষ এগুলো ছেড়ে আসতে চায় না। প্রতি বছর বর্ষার আগে দেখা যায় যে সেগুলো উচ্ছেদ করে দেয় এবং মানুষজন এখানে আরেকটা বাস্তবতা হচ্ছে এখানে গ্যাস লাইন, বিদ্যুতের লাইন পর্যন্ত আছে, এগুলো অবৈধ। তারপরও কিন্তু সরকারি এই সংস্থানগুলোর এই সংযোগ কিভাবে যায় সেটা কিন্তু একটা প্রশ্ন। আসলে যেতে হচ্ছে এই পাহাড়ে বসবাস করা মানুষদের। ধন্যবাদ প্রণবেশ। দর্শক, এই বিষয়ে সংসদে মাননীয় দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমরা তার কথাটি একটু শুনে আসি। চট্টগ্রামে পাহাড়ি ধসে 5 জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে 19 জন, রাঙ্গামাটিতে 1 জন, বান্দরবনে 5 জন। আমরা ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওই অঞ্চলে অবস্থান করছেন এবং জেলা প্রশাসন, উপজেলা পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সার্বক্ষণিক দেখভাল করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। মোস্তাফিজুর রহমান বাবুল, যেটি আসলে আমাদের সবারই প্রথম প্রশ্ন থাকে সেটি হচ্ছে, যখন পাহাড় কাটা হয় বা কেউ পাহাড় দখল করে এরকম বসতি তৈরি করেন, এটি তো কারো অজানা থাকে না, এটা প্রকাশ্য হয়, তখনই কেন প্রশাসন ব্যবস্থা আসলে নেয় না? যখন দুর্ঘটনা হয় তখন আমরা তাদেরকে সরিয়ে ফেলার প্রক্রিয়ার মধ্যে থাকি, তখন এক ধরনের সচেতনতার কথা আমরা বলি, কিন্তু প্রথমেই কেন আমরা এটা আটকাতে পারি না? বিষয়টা একেবারেই নতুন না। প্রতি বছরই কিন্তু এই ধরনের ঘটনার মুখোমুখি আমরা হই। পাহাড়ের উঁচুতে মানুষ কেন বসত ভিটা করবে? পাহাড়ের পাদদেশেই বা মানুষকে কেন আশ্রয় নিতে হবে? তাদের জন্য কি আপনার রাষ্ট্র একটা নিরাপদ আশ্রয়, নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করতে পারে না? এই সভ্য যুগে, এই সভ্য দেশে আপনার এই দরিদ্র অসহায় মানুষগুলো পাহাড়ের উঁচুতে জায়গা নেওয়ার কারণে, পাহাড়ের পাদদেশে জায়গা নেওয়ার কারণে প্রতি বছর এই নির্মম মৃত্যুর শিকার হবে। আর আমরা জানবো, আমরা ত্রাণ সামগ্রী পাঠাবো, আমরা টাকা পাঠাবো, আমরা খাদ্য সামগ্রী পাঠাবো, আমরা উদ্ধার অভিযানে নামবো। আমার কাছে এটাই একটা বড় প্রশ্ন। তো পাহাড় তো কাটা হয়, কারা পাহাড় কাটে? কারা পাহাড় কেটে এই ঝুঁকি তৈরি করে? এটা একটা বড় প্রশ্ন। এইটা প্রশাসনের অগোচরে এই দুষ্কর্ম সংগঠিত হয় না, প্রশাসনের গোচরেই এই দুষ্কর্ম সংগঠিত হয়। প্রশাসনের দায়িত্ব আছে এই পাহাড় কাটা বন্ধ করা, রোধ করা, পাহাড়কে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা। সেই দায়িত্ব আপনার যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আর এই দরিদ্র মানুষগুলো যারা আপনার, আমাদের তো বৃষ্টি হবে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, বন্যা হবে। তো বৃষ্টিতে, অতিবৃষ্টিতে, বন্যায় আপনার একটা ঝুঁকি তৈরি হবে। তো এই সব কিছু জেনে বুঝেই কিন্তু আপনার ওই মানুষগুলো আপনার পাহাড়ের উঁচুতে কিংবা পাহাড়ের পাদদেশে তারা আপনার আশ্রয় নিচ্ছে। তো তারা আপনার সেই আশ্রয়স্থল আপনার ছাড়তেও চান না। কোথায় যাবেন এই প্রশ্ন তাদের সামনে। আবার ছেড়ে আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে ফেরত যাওয়া যাবে কিনা, ফেরত পাওয়া যাবে কিনা,
তার সহায় সম্বল থাকবে কিনা, এই শঙ্কা তো তার মধ্যে কাজ করে। ফলে আমি মনে করি যে আমাদের সরকারের, আমাদের প্রশাসনের, আমাদের সকলকেই দায়িত্বশীল হতে হবে, মানবিক হতে হবে। এই মানুষগুলোর প্রতি সদয় আচরণ করতে হবে, মানবিক আচরণ করতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন বছরের পর বছর ধরে, অনন্তকাল ধরে আপনার এই মৃত্যুর মুখোমুখি এই মানুষগুলোকে না হতে হয়। তার তো একটা ব্যবস্থা, একটা কার্যকর ব্যবস্থা, স্থায়ী ব্যবস্থা, এটা তো দরকার। অবশ্যই, কিন্তু প্রতি বছরই আমরা শুধু এই উপলব্ধির মধ্যেই থাকি যে এটি করা দরকার। না, এই উপলব্ধিটা আমাদের সবার মধ্যে আছে কিনা, এই উপলব্ধিটা সত্যি সত্যি আমরা সবাই সকলের মধ্যে আছে কিনা, এই উপলব্ধির জায়গাটা তৈরি হচ্ছে কিনা, এই উপলব্ধি আমাদের ভেতরে, উপলব্ধিটা আমাদের ভেতরে জাগ্রত হচ্ছে কিনা। আমি তো মনে করি যে আমাদের এই মানে উপলব্ধিটা, মানবিক উপলব্ধির জায়গাটা আমাদের সকলের ভেতরে তৈরি হোক, সকলের ভেতরে। বাবুল ভাই, আমি একটু এই জায়গায় বলি, আপনি যেহেতু সরকার দলীয় সংসদ সদস্য এবং এই মুহূর্তে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে, এই জায়গায় আপনারা কি করবেন বা আপনারা কিরকম কি ভাবছেন? এই যে মানবিক হওয়া, যে সমস্ত বিপদগ্রস্ত মানুষ বা অসহায় দরিদ্র মানুষ যারা পাহাড়ে থাকে, আপনি যে প্রশ্ন তুলেন যে এইরকম সভ্য সময়ে সভ্য জগতে কেন তারা পাহাড়ে থাকবে, পাহাড়ের পাদদেশে বা বসবাস করতে হবে তাদের, এই বিষয় নিয়ে আপনারা কোনো কিছু ভাববেন কিনা বা ভাবছেন কিনা, করবেন কিনা? মানুষের কিন্তু অনেক বড় প্রশ্ন যে তারেক রহমানের নেতৃত্বে দেশ, বিএনপি সরকার গঠন করছে, দেশ পরিচালিত হচ্ছে, আসলে কতটা চেঞ্জ আসবে এবং কি করবে? এই যে মানবিকতার যে জায়গা, সেই জায়গায় কিন্তু ওই প্রশ্ন আছে। বর্তমান সরকার মানবিক সরকার। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন মানবিক সরকার প্রধান, একজন মানবিক সরকার প্রধান, দেশ পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছেন। আমাদের সরকারের তাবৎ কর্মসূচি হচ্ছে মানবিক কর্মসূচি। আমাদের নাগরিকদের যে মৌলিক অধিকার, বাসস্থান হচ্ছে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার সুনিশ্চিত করাটা হচ্ছে আমাদের সরকারের অন্যতম লক্ষ্য, অন্যতম কর্মসূচি। আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করতে চাই যে এই গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের সংসদ অধিবেশন চলাকালীন সময়ে যেই দুর্যোগের খবর সংসদকে অবহিত করা হয়েছে, যে দেশবাসী যে দুর্যোগের খবর অবহিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্যোগ মোকাবেলা করার জন্য তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেছেন, মন্ত্রীকে পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে আপনার প্রয়োজনীয় অর্থ, সাহায্য, সহযোগিতা পৌঁছে দিয়েছেন, আপনার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকেও আপনার প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে, বিলম্ব করা হয় নাই। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে আপনার সক্রিয় আছে, সরব আছে, সবই ঠিক আছে। সেই সাথে আমি বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান একজন মানবিক মানুষ, একজন মানবিক সরকার প্রধান, মানুষের জন্য যে সরকার, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। এই মানবিক বিপর্যয় থেকে, এই পাহাড়ের উঁচুতে কিংবা পাহাড়ের পাদদেশে যে মানুষগুলো দরিদ্র, অসহায়, যে মানুষগুলো আপনার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে, সেই মানুষগুলোকে এই জীবনের ঝুঁকি থেকে রক্ষা করে বের করে এনে তাদেরকে একটা নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা উনি করে দিতে সক্ষম হবে, সেই বিশ্বাসটা আমার মধ্যে, আমরা আলোচনা চালাবো। তবে আমাদের